তো বন্ধুরা, প্রস্তুত হন এক ঝড়ের মতো সিনেমার জগতে ডুব দেওয়ার জন্য। দ্য উলফ অফ ওয়াল স্ট্রিট। এই মুভি নিয়ে যায় জর্ডান বেলফোর্টের জীবনের উত্তাল গল্পে, যেখানে রয়েছে টাকার পিছনে দৌড়, বিলাসিতার বড় ধরনের বিতর্ক। লিওনার্দো ডিক্যাপ্রিওর দুর্দান্ত অভিনয় আর মার্টিন স্করসেসির নির্দেশনায় এই মুভি একটা রোলার কোস্টার রাইড, যেখানে প্রতিটা মুহূর্তে লুকিয়ে আছে চমক আর শিক্ষা। আর মুভির শেষে রয়েছে এক চমৎকার টুইস্ট। তাহলে দেরি না করে শুরু করা যাক বন্ধুরা। তো মুভির শুরুতে স্ট্যাটান ওগমন নামক এক ট্রেডিং কোম্পানিকে দেখানো হয়। সেই ট্রেডিং কোম্পানির মালিকের নাম ছিল জর্ডান বেলফোর্ট, যে তার কোম্পানির স্টাফদের সঙ্গে একটা গেম খেলছিল। জর্ডান তার জীবন খুব ভালোভাবেই কাটাচ্ছিল, যেখানে আমরা জানতে পারি তার কাছে সবচেয়ে চাহিদার মূল্যবান বস্তু হলো টাকা। জর্ডান তার জীবনের এই পর্যায়ে কিভাবে পৌঁছালো সেটার ব্যাপারে জর্ডান বলে, আমিও বড়লোক হওয়ার আগে একটা নর্মাল লোকের মতোই ছিলাম। আমি আমার ছোটবেলায় সবার মতোই নর্মাল মিডিল ক্লাস ফ্যামিলি থেকেই ছিলাম। যখন আমার বয়স 22 বছর ছিল, তখন আমি আমার বড় বড় স্বপ্নগুলোকে সঙ্গে নিয়ে ওয়াল স্ট্রিটে যাই। সেই সময় আমার পাশে কেউ ছিল না, শুধু আমার ওয়াইফ ছিল, যার নাম ছিল টেরেসা। ওয়াল স্ট্রিটকে এক কথায় ব্রোকিং কোম্পানিগুলোর প্লেগ্রাউন্ড বলা যেতে পারে। জর্ডান সেখানে গিয়ে রসটাইল নামক ব্রোকিং ফার্মে স্টক ব্রোকারের কাজ করতে থাকে। সেখানে সে বড় বড় কোম্পানিগুলো স্টক বড় লোকেদের কাছে ফোন করে তাদের রাজি করিয়ে তাদের কাছেই বেচে দেয়। জর্ডান যেখানে কাজ করতো সেখানে তার বসের নাম ছিল মার্ক। মার্কের যখন জর্ডানের সঙ্গে দেখা হয়, মার্ক তখন জর্ডানের প্রশংসা করতে শুরু করে, কারণ এই কোম্পানিতে জয়েন করার সময় জর্ডানের যারা ইন্টারভিউ নিয়েছিল তাদেরকে জর্ডান একটা পেন বেচে দিয়েছিল এই কোম্পানিতে জয়েন করার জন্য। সারাদিন কাজ করার পর মার্ক জর্ডানকে মদ্যপান করার জন্য নিয়ে যায়। মার্ক জর্ডানকে বলে, আমাদের কাজ শুধু বড় বড় বিজনেসম্যানদের আমাদের কথার মাধ্যমে উৎসাহিত করে তাদের দিয়ে কোম্পানির শেয়ার কেনানো, যার জন্য তারা মনে করবে তারা আরো বড়লোক হতে থাকছে, কিন্তু সেটা শুধু কাগজ কলমে। আসলে বড়লোক হব আমরা। ওরা যে শেয়ার কিনবে সেই শেয়ার থেকে আমরা আমাদের কমিশন নিয়ে। শেয়ার মার্কেট উপরে যাচ্ছে না নিচে সেটাতে আমাদের কিছুই যায় আসে না, আমাদের শুধু কমিশন পাওয়া নিয়ে কথা। মার্ক জর্ডানকে কোকেন খাওয়ার জন্য বলে, যাতে সে তার কাজে মন লাগাতে পারে। এরপর 6 মাস জর্ডান তার জীবন খুব ভালোভাবেই কাটায়। আর একদিন সে স্টক ব্রোকারের লাইসেন্সও পেয়ে যায়। এই লাইসেন্স পাওয়ার পর সে প্রফেশনালি স্টক ব্রোকার হয়ে ওঠে। কিন্তু ওয়াল স্ট্রিটে একটা ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়, কারণ স্টক মার্কেট পুরো ক্র্যাশ হয়ে গিয়েছিল। জর্ডান যে রসটাইল কোম্পানিতে স্টক ব্রোকারের কাজ করতো সেই কোম্পানিও মার্কেট ক্র্যাশ হওয়ার জন্য বন্ধ হয়ে যায়, যার জন্য জর্ডান বেকার হয়ে যায় আর তার টাকার সমস্যাও হতে থাকে। তখন জর্ডানের বউ টেরেসা জর্ডানকে তার বিয়ের আংটি দিয়ে বলে, তুমি এটা বিক্রি করে দাও। কিন্তু জর্ডান টেরেসাকে মানা করে দেয় আর খবরের কাগজে অন্য টাইপের জব খুঁজতে লাগে। টেরেসা নিউজ পেপারের মাধ্যমে জর্ডানকে স্টক ব্রোকারের কাজই খুঁজে দেয়, যেটা লং আইল্যান্ড নামক জায়গায় ছিল। পরের দিন জর্ডান ইনভেস্টার সেন্টার নামক কোম্পানিতে যায়, যেখানে সে ডোয়েন নামক লোকের সাথে দেখা করে। ডোয়েন জর্ডানকে বলে, আমরা ছোট ছোট কোম্পানির স্টক বিক্রি করি, যাদের পেনি স্টক বলে। এই পেনি স্টকগুলো সাধারণত মিডিল ক্লাস লোকেরা কেনে। সেই লোকগুলো এই পেনি স্টকগুলো কেনে কারণ অল্প টাকায় তারা পরিমাণে অনেক স্টক কিনতে পারে। আর এই টাইমে যেহেতু মার্কেট ক্র্যাশ হয়ে আছে, তাই কেউ বড় বড় কোম্পানির স্টকও কিনতে চাইছে না। কিন্তু ডোয়েন যখন জর্ডানকে এই স্টকগুলো সেলের ওপর কমিশনের কথা বলে, সে তো অবাকই হয়ে যায়, কারণ বড় বড় কোম্পানি তাদের শেয়ারের ওপর 1% কমিশন দেয়, কিন্তু এই পেনি স্টকের কোম্পানিগুলি 50% কমিশন দেয়। মানে $1000 শেয়ার বিক্রি করলে $500 স্টক ব্রোকারের কমিশন। এই জন্য জর্ডান সেখানে জয়েন করে আর ফোনের মাধ্যমে ব্রোকারের কাজ করা শুরু করে দেয়। এরপর জর্ডান জন নামের একটা লোককে একটা কোম্পানির ব্যাপারে ভুলভাল শুনিয়ে তার কাছ থেকে $4000 সেই কোম্পানির শেয়ার কিনিয়ে নেয়। জর্ডান এইভাবে তার কথার জালে ফাঁসিয়ে আরও লোকেদের কাছ থেকে সেই সব পেনি স্টকগুলো শেয়ার কিনিয়ে অনেক টাকা ইনকাম করতে থাকে। সেই টাকা দিয়ে জর্ডান ইয়েলো কালারের একটা জ্যাগুয়ার গাড়িও কিনে নেয়। এবার জর্ডান একদিন একটা ক্যাফেতে বসে কফি খাচ্ছিল, তখন জর্ডানের একটা লোকের সাথে দেখা হয়, যে তার প্রতিবেশী ছিল। তার নাম ছিল ডনি। ডনি জর্ডানের গাড়িটা দেখে জর্ডানকে জিজ্ঞাসা করে, তুমি কি কাজ করো? জর্ডান ডনিকে বলে, আমি একজন স্টক ব্রোকার। ডনি জর্ডানের কথা বিশ্বাস করে না, তাই সে জর্ডানের কাছে তার আগের মাসের ইনকাম জিজ্ঞাসা করে। জর্ডান বলে, আগের মাসে আমি অ্যাপ্রক্স $72,000 ইনকাম করেছিলাম। কিন্তু ডনি এখনও তার কথা বিশ্বাস করে না। ডনি জর্ডানকে প্রমাণ দিতে বলে, আর এটাও বলে যে যদি তুমি এত টাকা ইনকাম করো তাহলে আমি আমার জব ছেড়ে দেবো আর তোমার হয়ে কাজ করব। জর্ডান ডনিকে তার আগের মাসের ইনকামের পে স্লিপ দেখায়। ডনি সেটা দেখে তার বসকে ফোন করে আর জবও ছেড়ে দেয়। কিছুদিনের মধ্যে ডনি ও জর্ডান একে অপরের খুব ভালো বন্ধু হয়ে যায়, যারা একসাথে সব রকমের নেশা করতে থাকে। জর্ডান ডনিকে স্টক ব্রোকারের কাজও পাইয়ে দেয় এবং সব কাজও শিখিয়ে দেয়। কিছুদিন পর দুই বন্ধু একটা গ্যারেজ ভাড়া নেয় আর সেখানে তাদের স্টক ব্রোকিং ফার্ম তৈরি করে। প্রথমে তারা তাদের এলাকার ছেলেদেরকে তাদের অফিসে জব দেয়, যারা সবাই ড্রাগস বিক্রি করত। তাদের মধ্যে সবাই সেলসের ব্যাপারে ভালোভাবেই জানতো। সেখানে জর্ডান একটা লোককে একটা পেন দেয়,
আর বলে তুমি এটা বিক্রি করে দেখাও, কিন্তু সেই লোকটা সেটা করতে পারে না। তখন জর্ডান ব্রেড নামের এক ড্রাগস ডিলারকে সেই পেনটা দেয় আর বলে এটা বিক্রি করে দেখাও। ব্রেড জর্ডানকে বলে তুমি তোমার নাম একটা খাতায় লেখো, কিন্তু জর্ডান বলে আমার কাছে তো পেন নেই। ব্রেড তখন জর্ডানকে সেই পেনটা দেয় আর বলে এটাকে তোমাকে কিনতে হবে, যেটা দেখার পর জর্ডান খুবই খুশি হয়ে ওঠে। সেখানে থাকা লোকগুলো কোনো কিছুই বুঝতে পারে না। জর্ডান তখন তাদেরকে বলে কাউকে কিছু বিক্রি করার আগে তাদের মাথায় সেই জিনিসটা পাওয়ার জন্য আগ্রহতা তৈরি করো, যাতে সে সেই জিনিসটা কিনতে বাধ্য হয়। এই জিনিসটা যদি আমরা স্টক মার্কেটে ইউজ করি তাহলে আমরা অনেক প্রফিট জেনারেট করতে পারবো। এখানে বসে থাকা সবাই বড়লোক হয়ে যাবে। জর্ডানের এই কথাগুলো বিশ্বাস করে এখানে থাকা সবাই তার সঙ্গে কাজ করতে রাজি হয়ে যায়। আর কিছুদিনের মধ্যে জর্ডান অনেক লোককে এক জায়গায় করে একটা ব্রোকিং ফার্মও খুলে নেয়। প্রথমের দিকে এরা মিডল ক্লাস লোকেদের টার্গেট করে তাদের কথার জালে ফাঁসিয়ে সেই ছোট কোম্পানির শেয়ারগুলো বেচে দিত তাদের কাছে, কারণ জর্ডান আর ডনি ছাড়া কেউ তেমন অভিজ্ঞপ্রাপ্ত ছিল না যে তারা বড় বড় বিজনেসম্যানদের সঙ্গে কথা বলতে পারবে। এই জন্য জর্ডান তার এই ব্রোকিং ফার্মকে বিখ্যাত করার জন্য এর নাম রাখে স্ট্যাটন ওকমন্ট। এই নামটা আমরা মুভির শুরুতেই দেখেছি। জর্ডানের এটা করার পিছনে আরো অনেক কারণ ছিল। জর্ডানরা ছোট ছোট স্টক বিক্রি করে বোর হয়ে গিয়েছিল, তাই সে তার কর্মচারীদের বড় বড় বিজনেসম্যানদের সঙ্গে কথা বলায় এবং তাদেরকে সেই বিজনেসম্যানদের কাছে স্টক বিক্রি করা শেখায়, যার ফলে এরা কম দামে স্টকগুলো বেশি দামে সেই বিজনেসম্যানদের কাছে বিক্রি করে, যাতে বেঁচে যাওয়া প্রফিট আর কমিশন দুটোই তারা পেয়ে যায়। এতে কাস্টমারদের প্রফিট হোক বা লস হোক তাতে কোনো কিছুই যায় আসে না তাদের। আস্তে আস্তে এমনটা করতে করতে জর্ডানরা তার সঙ্গীদের মাধ্যমে একটা ছোট ফার্ম বড় ফার্মে পরিণত করতে সফল হয়, যাতে আরো বেশি কর্মচারীও যুক্ত হয়ে যায়। এই ফার্মে কাজ করা সব লোক এভাবে কাজ করে অনেক টাকাও ইনকাম করে নেয়। জর্ডান প্রত্যেক সপ্তাহে তার অফিসের কর্মচারীদের জন্য পার্টিও রাখে, যেখানে ডাক্স আর অনেক মেয়েরাও যোগ দেয় সেই পার্টিতে। এবার একদিন একটা নিউজ পেপার কোম্পানি যার নাম ছিল ফর্বস, তারা জর্ডানের ইন্টারভিউ নেয় আর তাদের পত্রিকাতে ছাপিয়ে দেয়। সেই পত্রিকাতে জর্ডানের বিজনেসের ওপর অনেক কিছু লেখা হয়, যার ফলে জর্ডান পুরো আমেরিকা জুড়ে বিখ্যাত হয়ে ওঠে আর তাকে সবাই চিনতেও লাগে। প্রতিদিন হাজারো লোক জর্ডানের অফিসে ইন্টারভিউ দেওয়ার জন্য আসে। এই পত্রিকার মাধ্যমে তার নাম হয় দ্য উলফ অফ ওয়াল স্ট্রিট। জর্ডান সেই ইন্টারভিউ দেওয়া লোকেদের মধ্যে কিছু লোককে বেছে নেয় আর তাদের জীবন সম্পূর্ণ পরিবর্তন করে দেয়। জর্ডান এতটাই ভাইরাল হয়ে যায় যে সরকারও তাদের এই স্ক্যামের ব্যাপারে জেনে যায়, আর জর্ডানের ইনভেস্টিগেট করার জন্য হায়ার করা হয় FBI অফিসার পেড্রিককে। জর্ডানের বাবা ম্যাক্স জর্ডানের সঙ্গে দেখা করতে আসে। ম্যাক্স জর্ডানকে তার খরচ কমানোর জন্য বলে, কারণ জর্ডান তার কর্মচারীদের জন্য ড্রাগস ও মেয়েদের ওপর অপরন্ত টাকা খরচা করছিল। সেই খরচার বিল ম্যাক্স দেখে ফেলে, আর সেই জন্যই ম্যাক্স জর্ডানকে বোঝানোর জন্য চলে আসে আর বলে এবার তুমি এইসব বন্ধ করো। জর্ডান ম্যাক্সকে বলে আমি চাই আমার সাথে আমার কর্মচারীরাও আমি যেমন এনজয় করছি তেমনটাই করুক। ম্যাক্স জর্ডানকে বলে এবার তোমার থেমে যাওয়া উচিত, কারণ তুমি যদি আরো বেশি বাড়ো তাহলে খুব তাড়াতাড়ি তোমার এই সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে। পরের দিন জর্ডান তার কোম্পানিকে সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে দেওয়ার জন্য বিচের পাশে একটা বাড়িতে তার কোম্পানির সমস্ত কর্মচারীকে নিয়ে পার্টি দেয়, যেখানে একটা মডেল তার বয়ফ্রেন্ডের সঙ্গে আসে। এই মডেলটার নাম ছিল নাওমি। নাওমিকে একবার দেখেই জর্ডান তাকে পটানোর চেষ্টা করতে থাকে, যেটা দূরে থেকে টেরেসা দেখছিল। নাওমি ও জর্ডানকে পছন্দ করে ফেলে আর পরের দিন রাতে তারা দুজনে ডেটে চলে যায়। ডিনার হয়ে যাওয়ার পর জর্ডান তার রেসিং কারে নাওমিকে বাড়িতে ড্রপ করতে যায়, যেখানে যাওয়ার পর নাওমি জর্ডানকে তার ঘরের মধ্যে আসতে বলে এবং দুজন দুজনার মধ্যে দিয়ে একটা সুন্দর সময় পার করে। সেই সময় টেরেসা জর্ডানকে মেসেজ পাঠায় বাড়ি যাওয়ার জন্য, কিন্তু জর্ডান সবকিছু অ্যাভয়েড করে আর তার নিজের কাজ করতে থাকে। দুজনে কিছুদিন একসাথে অনেক সময় স্পেন্ড করে। হঠাৎ একদিন টেরেসা তাদের দুজনকে গাড়ির মধ্যে একসাথে ইন্টিমেট হওয়া অবস্থায় ধরে নেয়। টেরেসা জর্ডানকে গাড়ি থেকে টেনে বার করে আর তারপরে টেরেসা তাকে ডিভোর্সও দিয়ে দেয়। এতে জর্ডানের খুব খারাপও লাগে। এই জন্য সে নাওমিকে তার বাড়িতে নিয়ে চলে আসে। নাওমি জর্ডানের বাড়িকে ভালোভাবে সাজিয়ে দেয়, যেটা দেখে জর্ডান খুবই খুশি হয়ে যায়। কিছুদিন পর জর্ডান বেনামে স্টক কিনে সেগুলোকে বেশি দামে বিক্রি করে ভালো প্রফিট করতে থাকে। এই রকম স্টক মার্কেটের আরো অনেক স্ক্যাম করে সে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে থাকে, আর সেই টাকা দিয়ে অনেক দামি একটা আংটি কিনে নাওমিকে বিয়ের জন্য প্রস্তাবও দেয়। নাওমিও বিয়ে করার জন্য রাজি হয়ে যায়। বিয়ের আগে জর্ডান তার বন্ধু আর অফিসের কিছু কর্মচারীকে নিয়ে ব্যাচেলার পার্টি করে, যেখানে ড্রাগস এবং আরো অনেক প্রকার নেশা করতে থাকে তারা, এবং তাদের মনোরঞ্জনের জন্য সেই পার্টিতে মেয়েদেরও বন্দোবস্ত করা হয়। কিছুদিন পরই জর্ডান নাওমিকে একটা সুন্দর বিচের ধারে নিয়ে গিয়ে বিয়ে করে। জর্ডান নাওমিকে তার বিয়ের গিফট হিসাবে একটা বড় রাজমহলের মতো বাড়ি, যেটা আবার পুরো সমুদ্রের ধারে, এবং একটা বড় অসাধারণ সুন্দর ক্রুজও গিফট করে। এবার আমরা 1.5 বছর পরে চলে যাই, যেখানে দেখা যায় জর্ডান ও নাওমির 1.5 বছরে একটা সুন্দর বাচ্চাও আছে। যখন জর্ডান ঘুমাচ্ছিল তখন নাওমি জর্ডানের চোখে জল ছুঁড়ে মারে আর তাকে একটা মেয়ের ব্যাপারে জিজ্ঞাসা করে। এই মেয়েটার সাথে জর্ডানের অ্যাফেয়ার চলছিল।
নাওমি সেই মেয়েটার ব্যাপারে তখন জানতে পেরেছিল যখন রাতে জর্ডান সেই মেয়েটার সঙ্গে টাইম স্পেন্ড করে মাতাল অবস্থায় হেলিকপ্টার করে বাড়ি পৌঁছেছিল। আর বাড়িতে পৌঁছে ঘুমের মধ্যে সেই মেয়েটার নাম নিচ্ছিল বারবার। এরপর জর্ডান অফিসে চলে আসে। আর সেই দিনই জর্ডান একটা জুতো তৈরি করা কোম্পানির সাথে টাই আপ করে এবং তাদের 80% শেয়ার নিজের কাছে রেখে তাদের কোম্পানির স্টককে শেয়ার মার্কেটে প্রথমবার লঞ্চ করছিল। মানে সহজ কথা, সেই কোম্পানি আইপিও লঞ্চ করছিল। এই দিনটার জন্য জর্ডান আর তার সঙ্গীরা অনেক দিন ধরে অপেক্ষা করছিল, কারণ যদি এই প্ল্যানটা তাদের সফল হয় তাহলে তারা এই একটা চুক্তি দিয়ে কয়েক কোটি ডলার ইনকাম করতে পারবে। জর্ডান তার কোম্পানির কর্মচারীদের মোটিভেট করে আর তাদের বড়লোক হওয়ার লোভ দেখায়, যাতে তারা তাদের কথার জালে লোকেদের ফাঁসিয়ে সেই জুতো তৈরি করা কোম্পানির শেয়ার কিনতে বাধ্য করে। এরপরে জর্ডান তার কাছে যে 80% শেয়ার আছে সেটা সে মার্কেটে ছাড়বে আর শুধু প্রফিট গেইন করবে। এই জন্য কর্মচারীও জর্ডানের লোভে পা দিয়ে লোকেদের ফোন করা শুরু করে দেয়। ধীরে ধীরে সেই শেয়ারের দাম বাড়তে থাকে। শেয়ারের দাম এতটাই বেড়ে যায় যে 3 ঘন্টায় তারা $21 মিলিয়ন প্রফিট গেইন করে। মুভির এই ভাগটা খুবই মজাদার ও আকর্ষণীয়। অন্যদিকে এফবিআই অফিসার পেট ডিক জর্ডানের এইসব শেয়ার মার্কেট স্ক্যামের ব্যাপারে নজর দিয়ে রাখে। এফবিআই যে জর্ডানের ওপর নজর রাখছে এই খবরটা জর্ডানের বিয়ের ফটোগ্রাফার জর্ডানকে দেয়, কারণ পেট ডিক সেই ফটোগ্রাফারের কাছ থেকে জর্ডানের বিয়ের ভিডিও ফুটেজ পাঠাতে বলেছিল। সেই জন্য জর্ডান পেট ডিকের সঙ্গে দেখা করতে চায়, তাই সে পেট ডিককে তার বোটে ডাকে। পেট ডিক সেখানে যায়। তখন জর্ডান পেট ডিককে জিজ্ঞাসা করে আমার কোম্পানির ওপর কেন এফবিআই নজর রাখছে। পেট ডিক জর্ডানকে তার ঘটানো স্ক্যামের ব্যাপারে বলে, যার পরে জর্ডান পেট ডিককে ঘুষ দিতে চায় আর তাকে স্টক ব্রোকারের কাজ করার জন্য ইনভাইট করে। পেট ডিক হাসতে হাসতে তাকে বারণ করে দেয়, কারণ সে একজন সৎ পুলিশ অফিসার ছিল। জর্ডান তখন পেট ডিককে বলে তুমি আমার বোট থেকে এখনই চলে যাও। আর তাদের যাওয়ার সময় জর্ডান তার পকেট থেকে একটা টাকার বান্ডিল বার করে আর তাদের বলে তোমাদের 1 বছরের ইনকাম আমার একদিনের ইনকামের সমান। ওরা চলে যাওয়ার পর জর্ডান খুবই ভয় পেয়ে যায় এবং নাওমিকে সঙ্গে নিয়ে সুইজারল্যান্ড যাওয়ার জন্য প্যাকিং করতে থাকে, যাতে জর্ডান সেখানকার সুইস ব্যাংকে তার স্ক্যাম থেকে উপার্জিত টাকা লুকিয়ে রাখতে পারে। সুইজারল্যান্ডে যাওয়ার আগে জর্ডান তার অফিসে যায় আর তার কর্মচারীদের লোভ দেখায় আবারও। এরপর সে সুইজারল্যান্ডে যাওয়ার জন্য প্লেনে উঠে যায়। সেখানে গিয়ে জর্ডান সুইস ব্যাংকের একটা দালালের সঙ্গে দেখা করে এবং তার কাছ থেকে আইডিয়া নিয়ে জর্ডান তার কোনো আত্মীয়কে খুঁজতে লাগে যার নামে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খোলা হবে আর তাদের কালো ধন লুকিয়ে রাখবে। আত্মীয়কে খুঁজতে খুঁজতে জর্ডান নাওমির পিসি অ্যামার কাছে যায় আর তাকে ভালোভাবে বুঝিয়ে শুনিয়ে তার নামে সুইস ব্যাংকে অ্যাকাউন্টও খোলে এবং ব্রেডের সাহায্যে $20 মিলিয়ন সুইস ব্যাংকের সেই অ্যাকাউন্টে জমাও করিয়ে দেয়। এবার যখন ডনি তার টাকা দেওয়ার জন্য ব্রেডের কাছে যায় তখন তাদের দুজনের মধ্যে কোনো কিছু নিয়ে কথা কাটাকাটি শুরু হয়, যেটা সেখানে থাকা পুলিশও দেখছিল। কথা কাটাকাটির সময় ভুল করে ডনির হাতে যে ব্যাগটা ছিল সেটা খুলে যায় আর সেই জন্য পুলিশ তাদের কাছে আসতে থাকে। ডনি কোনো কিছু না ভেবে সেখান থেকে তার গাড়ি নিয়ে চলে যায়, কিন্তু ব্রেডকে পুলিশরা অনেক টাকার সাথে ধরে নেয়। এই কারণের জন্য ডনি খুবই ঘাবড়ে যায় আর তার এই চিন্তা দূর করার জন্য জর্ডানের সাথে এক ভয়ানক রেয়ার ডাক্সের নেশা করতে থাকে, কিন্তু ডাক্স এক্সপায়ার হয়ে যাওয়ার জন্য তাদের নেশা হচ্ছিল না। তখনই হঠাৎ জর্ডানের হায়ার করা প্রাইভেট গোয়েন্দা জর্ডানকে ফোন করে আর সেই গোয়েন্দা বলে তুমি বাইরে গিয়ে কোনো ফোন বুথ থেকে আমাকে ফোন করো। এবার যখন জর্ডান বাইরে কোনো ফোন বুথ থেকে ফোন করে তাকে, তখন সেই গোয়েন্দা তাকে বলে এফবিআই তোমার সব ফোন ট্যাগ করছে, তুমি নিজের ফোন দিয়ে কারোর সাথে স্ক্যাম জাতীয় কিছু কথা বলবে না। আর বলে ব্রেড এফবিআইয়ের হাতে ধরা পড়েছে। এটা শোনার পর জর্ডান ডনির ওপর খুবই রেগে যায়, কারণ ব্রেড যে পুলিশের কাছে ধরা পড়েছে সেটা ডনি জর্ডানকে বলেনি। তখন জর্ডানের ডনির আনা সেই ডাক্সের ভয়ঙ্কর নেশা চড়ে। সে মাটিতে গড়াতে গড়াতে তার গাড়ির কাছে পৌঁছায়, কিন্তু সে গাড়িতে ঠিকঠাকভাবে উঠতেই পারছিল না। নাওমি তখন জর্ডানকে ফোন করে আর বলে ডনি নেশার হালে কোনো সুইস লোকের সাথে কথা বলছে। এটা সেই লোক ছিল যে তাদের অ্যাকাউন্ট খুলেছিল সুইস ব্যাংকে। এটা শোনার পর জর্ডান তার গাড়িতে চড়ে বাড়িতে পৌঁছায় এবং ডনির কাছ থেকে সেই ফোনটা কেড়ে নেয়। এটা দেখে জর্ডানের মেয়ে খুবই ভয় পেয়ে যায়। নেশার হালে জর্ডান ডনির সঙ্গে লড়াই করতে থাকে ব্রেডের পুলিশে ধরার কথা নিয়ে। লড়াই করার পর জর্ডান শুতে চলে যায় আর পরের দিন সে যখন চোখ খোলে তার সামনে পুলিশ অফিসার দাঁড়িয়েছিল দেখে। এই পুলিশ অফিসাররা জর্ডানকে ধরতে এসেছিল, কারণ আগের দিন রাতে সে যখন গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিল তখন সে রাস্তায় আসার সময় পাবলিক প্রপার্টি ভাঙচুর করেছিল। জর্ডান বাইরে এসে তার রেসিং কারকে দেখে তো অবাকই হয়ে যায়, কারণ তার গাড়ির অবস্থা খুবই খারাপ ছিল। জর্ডান রাতে নেশার হালে থাকায় সে বুঝতেও পারেনি সে কতটা খারাপ গাড়ি চালিয়েছিল। জর্ডানকে পুলিশ ধরে নিয়ে গেলেও তাকে ছেড়ে দেয়, কারণ তাদের কাছে কোনো প্রমাণ ছিল না। এই সময় বেডও 3 মাস পরে জেল থেকে বার হয়। সেটা দেখে জর্ডান খুবই খুশি হয়, কারণ জেলে থাকা অবস্থায় বেড তাদের মধ্যে কারোর নামই করেনি। এরপর থেকে সরকার তাদের ওপর কড়া নজর দিয়ে রাখে। তাই জর্ডানের একজন সিকিউরিটি অফিসার আর তার বাবা ম্যাক্স জর্ডানকে বলে
তুমি যে শেয়ার মার্কেটে স্ক্যাম করেছিলে সেটাতে ফাইন দাও এবং তোমার কোম্পানি থেকে বার হয়ে আসো। ডনিকে চালাতে দাও স্ট্যাটান ওকমন্ট। একমাত্র এই পথটাই খোলা আছে তোমার কাছে। এরপর সারা জীবন শান্তিতে কাটাতে পারবে। এবার জর্ডান তার কোম্পানিতে যায় ডনিকে সব দায়িত্বভার দেওয়ার জন্য। কিন্তু এটাতে তার কর্মচারীরা খুবই স্যাড হয়ে যায়, কারণ জর্ডানই একমাত্র সেই লোক যে খারাপ সময় তাদের পাশে থেকে তাদেরকে এই কোম্পানিতে জব দিয়ে বড়লোক হওয়ার স্বপ্ন দেখিয়ে সেটাকে সফলও করিয়ে দিয়েছে। তখন হঠাৎ জর্ডান সবাইকে অবাক করে দেয় আর তার কর্মচারীদের বলে, আমি এই স্ট্যাটান ওকমন ছেড়ে কোথাও যাব না। সরকারের কোনো বাধ্যতা আমি মানব না। অন্যদিকে জর্ডান বেডের জেল থেকে বাইরে আসার খুশিতে পার্টি দেয়। জর্ডান যেহেতু সরকারের কোনো কথাই মানেনি, তাই আবার এফবিআই এজেন্ট পেলডিক জর্ডানের পিছনে পড়ে যায়। এফবিআই স্ট্যাটান ওকমন্টে নোটিশ পাঠায় তাদের সমস্ত কাগজপত্র দেখার জন্য। এছাড়া এফবিআইয়ের কিছু এজেন্ট জর্ডান আর তার কর্মচারীদের আইপিওর ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে থাকে, কিন্তু কেউই জর্ডানের ব্যাপারে কিছুই বলে না। তাই সরকার জর্ডানকে এই দেশ থেকে না বার হওয়ার অর্ডার দিয়ে তাকে ছেড়ে দেয়। কিছুদিন পর জর্ডান আর ডনি তার বোর্ডের ওপর ভালো টাইম কাটাচ্ছিল, তখন হঠাৎ তাদের কাছে কাঁদতে কাঁদতে নাওমি আসে আর জর্ডানকে বলে, আমার পিসি অ্যামা মারা গিয়েছে। যেটা শোনার পর জর্ডানের মাথা খারাপ হয়ে যায়। সে পাগলের মতো ব্যবহার করতে লাগে, কারণ সেই ব্যাংক অ্যাকাউন্টে তার $2 বিলিয়ন পড়ে আছে। এজন্য সে সেই সুইস ব্যাংকের দালালকে ফোন করে। সেই দালাল জর্ডানকে বলে, তুমি যত তাড়াতাড়ি সম্ভব এখানে চলে আসো, যাতে জর্ডানকে তারা অ্যামার উত্তরাধিকারী বানাতে পারে। তখন জর্ডান তার বোটের ক্যাপ্টেনকে ডাকে আর সুইজারল্যান্ড নিয়ে যাওয়ার জন্য বলে। সমুদ্রে যাওয়ার সময় তাদের একটা ঝড়ের সঙ্গে মোকাবিলা করতে হয় এবং তাদের বোটে জল ঢোকা শুরু হয়ে যায়। একটা বড় সমুদ্রের ঢেউ আসে আর তাদের বোটকে জলে পুরোপুরি ডুবিয়ে দেয়, কিন্তু তাদের প্রাণ বাঁচানোর জন্য ইটালিয়ান নেভি সেখানে পৌঁছে যায়। বেঁচে যাওয়ার পর জর্ডান যখন বাইরে দেখে, সে দেখে যে প্লেনটাকে তাদের বাঁচানোর জন্য জর্ডান ডেকেছিল সেটা ক্র্যাশ হয়ে গেল তার সামনেই। পরদিন জর্ডান আর তার সমস্ত পার্টনারদের এফবিআই এক এক করে ধরে নেয়। জর্ডানকে কোর্ট থেকে তার মুক্তির জন্য $10 মিলিয়ন ফাইন দেওয়ার জন্য অর্ডার দেওয়া হয়। কিছুদিন পর ডনি জর্ডানের সঙ্গে দেখা করতে আসে আর তার কেমন দিন কাটছে সেটা জিজ্ঞাসা করে। জর্ডান ডনিকে বলে, উকিলের ফিস আর সমস্ত ফাইন দেওয়ার জন্য তাকে নিজের ঘরকেও বিক্রি করতে হয়েছে। ডনি জর্ডানকে বলে, তুমি কিছুই চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এরপর জর্ডান তার উকিলকে সঙ্গে নিয়ে সরকারি অফিসারদের সঙ্গে দেখা করতে আসে। সরকারি অফিসাররা জর্ডানকে তার ঘটানো স্ক্যামে হওয়া শাস্তির ব্যাপারে বলতে থাকে, যে তার 19 বছরের জন্য শাস্তি হতে পারে। জর্ডান অফিসারদের বলে, আমরা কোনো ডিলও তো করতে পারি। অফিসাররা বলে, তোমাকে এতদিন যারা সাহায্য করেছে শুধু তাদের নামগুলো বলো, যেটা বললে তোমার শাস্তিও কমে যেতে পারে। রাতে এই কথাটা নিয়ে জর্ডান নাওমির সাথে আলোচনা করে আর তাকে বলে, আমি কি আমার বন্ধুদের বিপক্ষে যাব, সেটা কি ঠিক হবে? নাওমি এটা নিয়ে জর্ডানের সঙ্গে কোনো কথা বলতে চায় না আর জর্ডানের কাছে ডিভোর্স চায়। নাওমি তার বাচ্চাগুলোকে নিজের কাছে রাখার জন্য বলে, যেটা শুনে জর্ডান আরও দুঃখিত হয়ে পড়ে। এরপর দুজন একে অপরের সঙ্গে হাতাহাতি করতে থাকে। জর্ডান এরপর ডাক্স নেয় আর তার বাচ্চাকে নাওমির থেকে নিয়ে গাড়িতে উঠে যায়। আর যখন সে বাইরে যেতে চায়, নাওমি তার বাচ্চাকে নেওয়ার জন্য গেট বন্ধ করে দেয়, কিন্তু জর্ডান গাড়িতে স্টার্ট দিয়ে গেট ভেঙে বাইরে বেরিয়ে যায় আর রাস্তার পাশে থাকা একটা পিলারে ধাক্কা মারে, যেটার জন্য বাবা মেয়ে দুজনেই আহত হয়ে পড়ে। নাওমি তার বাচ্চাকে জর্ডানের কাছ থেকে নিয়ে যায়। পরের দিন সরকার জর্ডানের বুকে একটা মাইক লাগিয়ে দেয়, যাতে জর্ডান কি কথা বলছে এবং কার সাথে কথা বলছে সেটা তারা সব শুনতে পারে। এরপর জর্ডান সরকারের সব কথা মেনে নেয়। সরকারের কাছে তার সব সঙ্গীর নাম দিয়ে তার শাস্তি পাওয়ার টাইমও কমিয়ে নেয়। জর্ডান এই কথাটা ডনিকে একটা কাগজে লিখে বলে, কারণ অফিসাররা এইসব কথাগুলো কাউকে বলতে বারণ করেছিল। এবার পরের দিন জর্ডান যখন ঘুম থেকে ওঠে, সে দেখে কিছু অফিসার এসেছে তার বাড়িতে তাকে জেলে নিয়ে যাওয়ার জন্য। সেই দিনই এফবিআই অফিসাররা স্ট্যাটান ওকমন অফিসে রেড করে। ডনি আগে থেকে এটা জানতে পেরেছিল, তাই সে তার কম্পিউটার থেকে সমস্ত জরুরি ফাইল ট্রান্সফার করে দিচ্ছিল। জর্ডান যাদের যাদের নাম বলেছিল সরকারের কাছে, তাদেরকে এফবিআই অ্যারেস্ট করে। জর্ডান সরকারি সাক্ষ্য দেওয়ার জন্য তার শাস্তি কমিয়ে 3 বছর করা হয়, যেটা কোর্ট থেকেও অর্ডার দেওয়া হয়। যেটা দেখে জর্ডানের মা ও বাবা খুবই ভেঙে পড়ে। এরপর তাকে জেলে নিয়ে যাওয়া হয়। এবার সিন শিফট হয়। জর্ডান তার শাস্তি পূর্ণ করে জেল থেকে ছাড়া পেয়ে গেছে। সে একটা সেমিনারে যায় আর একটা লোককে একটা পেন দেয় আর বলে, এটা আমাকে সেল করো। এখানে এই মুভির এন্ডিং ঘটে। তো দর্শক বন্ধুরা, কেমন লাগলো আজকের এই অসাধারণ মুভিটা? প্লিজ কমেন্টে জানাও, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সামনে আরও রহস্যময় কন্টেন্ট আসতে চলেছে এই চ্যানেলে।